তার আর আমার মধ্যে ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। অরিজিৎ ছিল আমার ছায়ার মতো। আমি যেখানে যেতাম সেও সেখানেই হাজির। এই সহজ সরল সম্পর্কটা ধীরে ধীরে কখন যেন একটা গভীর মায়ার রূপ নিয়েছিল, তা আমরা দুজনেই বুঝতে পারিনি। একদিন বাড়িতে কেউই ছিল না, সবাই আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর আমার অরিজিৎ ছিলাম। সেদিন রাতে অরিজিৎ যা করলো তাতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ অরিজিৎ তখন বাকিটা গল্পই বলছিল। আশা করি পুরো গল্পটি শুনবেন, অনেক মজা পাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা রইল। বন্ধুরা, চলো তাহলে মূল গল্পে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি অরিনময়ী সরকার। আমি নদিয়াপুরীর একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার ছোট ভাইকে নিয়ে, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষকে নিয়ে। সে সম্পর্কে আমার ছোট ভাই হলেও আমার কাছে সে সব কিছুর ঊর্ধ্বে। আমাদের সম্পর্কটা শুরু থেকেই একটু অন্যরকম ছিল, আর সেই অন্যরকমের মোড়গুলোই আজ তোমাদের সামনে তুলে ধরব। বিশ্বাস করো, এমন এক গভীর সম্পর্ক যা ভালোবাসার সব সংজ্ঞা পাল্টে দিয়েছে। আমার ছোটবেলা থেকে তার সাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত যেন একটা মায়াবী সুতোয় বাঁধা ছিল। আমার ছোট ভাই অরিজিৎ সরকার আসলে আমার চাচাতো ভাই, কিন্তু আমাদের মধ্যে কখনোই আপন আর চাচাতো ভাইয়ের পার্থক্য ছিল না। ছোটবেলায় যখন সে আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র ৩ আর আমার ৫। সেই প্রথম দিন থেকেই যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলাম। বাড়ির সবার কাছে আমরা ছিলাম অবিচ্ছেদ্য জুটি। খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই আমরা একসাথেই করতাম। আমাদের সেই নিষ্পাপ শৈশবের দিনগুলো যেন একটা স্বপ্নের মতো ছিল, যেখানে অরিজিৎই ছিল আমার খেলার সাথী, আমার গোপন কথার একমাত্র শ্রোতা। স্কুলে যাওয়া আসা, টিফিনের সময় একসাথে বসে গল্প করা, এমনকি ছোট ছোট দুষ্টমিগুলো আমরা দুজনেই করতাম। অন্য ভাই বোনদের মতো আমাদের মধ্যে ঝগড়া বিবাদ তেমন ছিল না, ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। অরিজিৎ ছিল আমার ছায়ার মতো। আমি যেখানে যেতাম সেও সেখানেই হাজির। এই সহজ সরল সম্পর্কটা ধীরে ধীরে কখন যেন একটা গভীর মায়ার রূপ নিয়েছিল, তা আমরা দুজনেই বুঝতে পারিনি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সেই বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকে, আর আমাদের মধ্যে জন্ম নেয় এক অবিনশ্বর টান। সেই টানটাই একসময় নিবিড় ভালোবাসার রূপ নেয়। যখন আমি কৈশোরে পা দিয়েছি তখন বুঝতে শুরু করি, অরিজিৎকে আমি শুধু ভাই হিসেবে দেখি না, তার প্রতি আমার অনুভূতি আরও গভীর। সেই বয়সে আমার থেকে ২ বছরের ছোট হলেও তার বুদ্ধি, তার পরিপক্কতা আমাকে মুগ্ধ করত। ভালোবাসা যে বয়স, সম্পর্ক বা সামাজিক প্রথা মানে না, তা যেন আমরা দুজনেই ধীরে ধীরে উপলব্ধি করছিলাম। আমাদের এই ভালোবাসার জন্ম হয়েছিল অসংখ্য ছোট ছোট স্মৃতির বুননে, যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। আমাদের চোখের আড়ালে আমাদের ভালোবাসা দিনে দিনে আরও গভীর হচ্ছিল। একে অপরের প্রতি যে টান অনুভব করতাম তা আমরা দুজনেই গোপন রাখতাম। আমাদের মধ্যে এক নীরব যুক্তি ছিল, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। আমাদের এই সম্পর্কের একটি ভিন্ন দিক ছিল, যা নিয়ে সমাজে আলোচনা হতে পারে, তবুও আমরা একে অপরের সান্নিধ্যে থাকতে ভালোবাসতাম। আমাদের একে অপরের প্রতি টান এতটাই প্রবল ছিল যে সামান্য দূরে থাকলেই মন খারাপ হয়ে যেত, যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল আমাদের হৃদয়ে। আমাদের কৈশোর পেরিয়ে যখন আমরা পূর্ণ বয়সে পদার্পণ করলাম, তখন আমাদের ভালোবাসার সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আমরা একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। একে অপরকে ছাড়া জীবনটা যেন অর্থহীন মনে হতো। বহুবার আমরা সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছি, এই সম্পর্ককে পরিণতি দেওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু প্রতিবারই পারিবারিক এবং সামাজিক স্থিতিশীলতার কথা ভেবে পিছিয়ে এসেছি। আমাদের সামনে এক বিশাল দেয়াল দাঁড়িয়েছিল, যা ভাঙার সাহস আমরা পাচ্ছিলাম না। আমাদের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যাটা ছিল আমাদের পারিবারিক পরিস্থিতি। আমার বাবা প্রবীর ঘোষ এবং অরিজিতের বাবা সুমিত সরকার, অর্থাৎ আমার চাচা, তাদের মধ্যে ছিল এক গভীর দ্বন্দ্ব। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ছিল তিক্ত। তারা দুজনেই যেন একে অপরকে চোখের বিষ মনে করতেন, আর সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যা কোনোদিন শেষ হবার মতো ছিল না। এই পারিবারিক কলহের কারণে আমাদের দুজনের সম্পর্ককে তারা কখনোই মেনে নেবেন না, এটা আমরা জানতাম।
এই চরম সত্যটা জানার পরও আমরা দুজনেই প্রচণ্ড চিন্তায় পড়ে গেলাম। আমরা জানতাম আমাদের সম্পর্ক পরিবার কখনো মেনে নেবে না, কারণ তাদের মধ্যেকার সমস্যা এমন পর্যায়ের যার কোনো সমাধান নেই। আর সবচেয়ে বড় কথা, আমরা কেউ আমাদের সম্পর্কের গভীরতা পরিবারকে বুঝতে দিইনি। ছোটবেলা থেকে আমাদের মধ্যেকার সহজ সরল সম্পর্ক এতটাই স্বাভাবিক ছিল যে কেউ আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করেনি, আর এই সুযোগটাকেই আমরা কাজে লাগিয়েছি। এখন আমাদের এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো সবার জন্য কঠিন হবে, কিন্তু আমাদের ভালোবাসার জন্য অপরিহার্য। আমাদের সম্পর্ক যখন ভালোবাসার এক নতুন অধ্যায়ে পা রেখেছিল, তখন প্রতিটি দিনই ছিল নতুন এক আবিষ্কারের মতো। অরিজিৎ আর আমি একে অপরের চোখে চোখ রেখে কত স্বপ্ন দেখতাম, যার প্রতিটি পথে ছিল আমাদের একসাথে থাকার অঙ্গীকার। আমাদের এই গভীর অনুভূতিগুলো আমাদের ব্যক্তিগত ডায়েরির পাতায় বন্দী ছিল, যেখানে আমরা একে অপরের কাছে খুলে ধরতাম মনের সব কথা। এই ভালোবাসার বন্ধন এতটাই দৃঢ় ছিল যে বাইরের কোনো কিছুই যেন তা ছিন্ন করতে পারত না। আমাদের সম্পর্কের একটা দারুণ দিক ছিল আমাদের যোগাযোগ। একে অপরের সাথে কথা না বলে যেন আমাদের দিন কাটতই না। পড়াশোনার ফাঁকে লুকিয়ে লুকিয়ে ছোট ছোট মেসেজ আদান প্রদান, অথবা রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফোনে ফিসফিস করে গল্প করা, এইসবই ছিল আমাদের নিত্যদিনের রুটিন। এই সময়গুলোতেই আমরা একে অপরকে আরও নিবিড়ভাবে চিনতে পেরেছিলাম। আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম, যদিও সেসব আলোচনায় অনিশ্চয়তার মেঘ সব সময় উকি দিত, কিন্তু তবুও আমরা স্বপ্ন দেখা ছাড়তাম না। মনে পড়ে একবার অরিজিতের জন্মদিন ছিল। সেদিন স্কুল থেকে ফেরার পথে আমি ওর জন্য নিজের জমানো টাকা দিয়ে একটা ছোট্ট উপহার কিনেছিলাম। সেটা ছিল একটা গল্পের বই। বইটা হাতে পেয়ে ওর চোখে যে খুশির ঝলক দেখেছিলাম তা আজও আমার স্পষ্ট মনে আছে। সেদিনের ওর হাসিটা যেন আমাকে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়েছিল। এরপর আমরা দুজনেই নদীর ধারে বসেছিলাম, আর ও সেই বইটা থেকে একটা কবিতা পড়ে শুনিয়েছিল। সেই দিনটা ছিল আমাদের সম্পর্কের এক মাইল ফলক, যেখানে আমাদের ভালোবাসা আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। আমাদের এই গভীর অনুভূতি নিয়ে আমরা দুজনেই খুব সচেতন ছিলাম। পারিবারিক পরিস্থিতি এতটাই জটিল ছিল যে আমাদের ভালোবাসার কথা প্রকাশ পেলে কি হবে তা ভেবেই আমাদের বুক কেঁপে উঠত। বাবা আর চাচার মধ্যেকার সম্পর্ক এতটাই খারাপ ছিল যে তারা একে অপরের ছায়াও সইতে পারতেন না। এই পরিস্থিতিতে আমাদের অনুভূতি প্রকাশ করা মানে ছিল আগুনে ঘি ঢালার মতো। তাই আমরা দুজনেই প্রতিজ্ঞবদ্ধ ছিলাম, যত কঠিনই হোক না কেন এই গোপনীয়তা রক্ষা করতেই হবে। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও পূর্ণ হচ্ছিল। অরিজিৎ কলেজে ভর্তি হওয়ার পর আমাদের দেখা করার সুযোগ কমে গিয়েছিল, কিন্তু আমাদের মধ্যেকার টান একটুও কমেনি, বরং দূরত্ব যেন আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছিল। দিনের পর দিন ফোন আর টেক্সট মেসেজের মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত থাকতাম। প্রতিটি মেসেজ আর প্রতিটি ফোন কল যেন এক নতুন আশার আলো নিয়ে আসতো। আমাদের মনে সবসময় একটাই চিন্তা ঘুরপাক খেত, কিভাবেই বা সম্পর্কের একটা সুষ্ঠু পরিণতি দেওয়া যায়। এই পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদের ভবিষ্যতের পথটা ছিল কুয়াশাচ্ছন্ন। আমরা জানতাম আমাদের বাবা মা কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবেন না, অথচ আমরা একে অপর ছাড়া বাঁচার কথাই ভাবতে পারতাম না। এই পরিস্থিতিতে আমরা দুজনেই গভীর হতাশায় ডুবে যাচ্ছিলাম। কি হবে আমাদের পরিণতি? এই ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ আছে? এই প্রশ্নগুলো আমাদের মনে সর্বক্ষণ ঘুরপাক খেত। একদিন বিকেলে অরিজিৎ আমার সাথে দেখা করতে এলো। ওর মুখটা দেখে মনে হলো যেন খুব চিন্তিত। ও আমাকে জানালো ওর বাবা ওর বিয়ের কথা ভাবছেন। কথাটা শুনে আমার পৃথিবী যেন থমকে গেছে। আমার মনে হচ্ছিল যেন আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। অরিজিতের বিয়ে মানে আমার জীবনের সব স্বপ্ন ভেঙে যাওয়া। আমরা দুজনেই জানতাম এই মুহূর্তে আমাদের কিছু একটা করতে হবে। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এখন আর হাত গুটিয়ে বসে থাকার সময় নয়। আমাদের এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো সবার জন্য কঠিন হবে, কিন্তু আমাদের ভালোবাসার জন্য অপরিহার্য। আমরা এই সম্পর্কে পরিণতি দিতে চেয়েছিলাম, আর তার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু সেই সিদ্ধান্তটা কি হবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এক অজানা আশঙ্কায় আমাদের মন ভরে উঠল। অরিজিতের বিয়ের কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। এতদিন ধরে যে ভয়ের মধ্যে আমরা ছিলাম সেটাই যেন সত্যি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমাদের গোপন ভালোবাসা আর পারিবারিক দ্বন্দ্বের মাঝে এক অদৃশ্য প্রাচীর ছিল, যা অরিজিতের বিয়ের খবরে আরও উঁচু হয়ে গেল। সেদিন বিকেলে অরিজিতের মুখটা দেখে আমি বুঝলাম এই খবরটা শুধু আমার একার জন্য নয়,
ওর জন্যেও কতটা কষ্টকর ছিল। আমরা দুজনেই যেন একটা গভীর খাদে পড়ে গিয়েছিলাম, যেখান থেকে বেরোনোর কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমরা দুজনেই নদীর ধারে একটা নির্জন জায়গায় বসেছিলাম, যেখানে শুধু আমাদের দুজনের ফিসফিসানি শোনা যাচ্ছিল। অরিজিতের চোখ ছলছল করছিল, আর আমার হাত শক্ত করে ধরেও বলল, অরিন্ময়ী, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সব, প্লিজ কিছু একটা করো। ওর কথাগুলো শুনে আমার মনে হলো যেন আমার সমস্ত শক্তি উবে যাচ্ছে। আমি জানতাম এই পরিস্থিতি থেকে বেরোনোর একমাত্র পথ হলো আমাদের ভালোবাসাকে জয়ী করা, কিন্তু কিভাবে? সেই পথটা খুঁজে পাওয়া ছিল অসম্ভব এক কাজ। আমরা দুজনেই দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলাম। চারপাশে সন্ধ্যা নামছিল, আর সেই নিস্তব্ধতা আমাদের মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি মনে মনে হাজারো ভাবনা নিয়ে মগ্ন ছিলাম। আমাদের পরিবারকে কিভাবে বোঝাবো? তাদের দ্বন্দ্বের মাঝে আমাদের ভালোবাসা কি আদৌ ঠাঁই পাবে? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল, আর প্রতিটা প্রশ্নের উত্তরই ছিল নেতিবাচক। কিন্তু অরিজিতের প্রতি আমার ভালোবাসার গভীরতা এতটাই ছিল যে আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। অনেক আলোচনার পর আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ভালোবাসার কথা এবার পরিবারকে জানাতে হবে। আমরা জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু এর বাইরে আর কোনো পথ খোলা ছিল না। অরিজিতের বাবা যখন ওর বিয়ের প্রস্তুতি নিতে শুরু করবেন, তার আগেই আমাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের দুজনেরই বুক দুরুদুরু করছিল, কারণ আমরা জানতাম এর পরিণতি কী হতে পারে। কিন্তু নিজেদের ভালোবাসার জন্য এই ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের কয়েকটা দিন আমাদের খুব উদ্বেগে কাটল। কিভাবে কঠিন কথাটা বাবা আর চাচাকে বলা যায় তা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। অবশেষে আমরা ঠিক করলাম আগে আমার বাবাকে জানাবো, কারণ তিনি কিছুটা হলেও শান্ত প্রকৃতির। একদিন সন্ধ্যায় আমি আর অরিজিৎ বাবাকে আমাদের ভালোবাসার কথা বলার জন্য সাহস সঞ্চয় করলাম। বাবার সামনে বসে আমাদের দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা জানতাম এখন পিছু হটা যাবে না। বাবার কাছে আমাদের ভালোবাসার কথা প্রকাশ করা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রথমে তিনি আমাদের কথা শুনে অবাক হয়ে গেলেন, তারপর তার মুখে ধীরে ধীরে রাগ আর হতাশার ছাপ ফুটে উঠল। তিনি চিৎকার করে বললেন, তোমরা এসব কি বলছো? এই সম্পর্ক কোনোদিন সম্ভব নয়। তোমাদের চাচার সাথে আমাদের সম্পর্ক কেমন সেটা কি তোমরা জানো না? বাবার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই সম্পর্ক তিনি কোনো দিন মেনে নেবেন না। এই প্রতিক্রিয়া দেখে আমরা দুজনেই খুব ভেঙে পড়লাম। অরিজিৎ আমাকে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করল, কিন্তু আমার চোখের জল কিছুতেই থামছিল না। বাবার এত বড় বিরোধিতা আমাদের জন্য ছিল অপ্রত্যাশিত। আমরা জানতাম এটা সহজ হবে না, কিন্তু এতটাও কঠিন হবে তা ভাবিনি। আমাদের মনে হলো যেন আমাদের ভালোবাসার উপর বজ্রপাত হয়েছে। কিন্তু এই প্রতিকূলতা সত্ত্বেও আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও গভীর হতে লাগলো, কারণ আমরা বুঝতে পারছিলাম এই সংগ্রামটা এখনই শুরু হয়েছে। বাবার কাছ থেকে এই প্রত্যাখ্যান প্রতিক্রিয়া পাওয়ার পর আমরা দুজনেই দিশাহারা হয়ে গেলাম, কিন্তু হাল ছেড়লে চলবে না। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম আর বুঝলাম এই বাধা অতিক্রম করতে আমাদের আরও বেশি দৃঢ় হতে হবে। সামনে আরও অনেক কঠিন পথ বাকি, কিন্তু আমরা একসাথে সেই পথ পাড়ি দিতে বদ্ধপরিকর ছিলাম। আমাদের বাবার কাছ থেকে যে প্রত্যাখ্যান প্রতিক্রিয়া পেয়েছিলাম তা আমাদের দুজনকেই যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। চোখের জল মুছে আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। অরিজিৎ আমার হাত ধরে বলল, অরিন্ময়ী, আমরা জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমরা হার মানলে চলবে না। ওর কথাগুলো আমাকে নতুন করে শক্তি জোগালো। আমরা বুঝতে পারছিলাম এই যুদ্ধটা দীর্ঘ হবে, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। আমাদের প্রথম ধাপ ছিল বাবাকে বোঝানো। প্রতিদিন একটু একটু করে আমরা বাবাকে বোঝানোর চেষ্টা করতাম। আমি তাকে আমাদের ভালোবাসার গভীরতা সম্পর্কে বলতাম, আর অরিজিৎ আমাদের সম্পর্কের পবিত্রতা নিয়ে কথা বলতো। কিন্তু বাবা অবশ্য তার অবস্থানে অটল ছিলেন। তার কাছে আমাদের সম্পর্ক মানেই ছিল পরিবারের সম্মানহানি আর চাচার সাথে তার পুরনো শত্রুতাকে উস্কে দেওয়া। তিনি মনে করতেন এই সম্পর্ক মেনে নেওয়া মানে চাচার কাছে হেরে যাওয়া। একদিন অরিজিতের বাবা অর্থাৎ আমার চাচা আমাদের বাড়িতে এলেন। সাধারণত তাদের মধ্যে কোনো যোগাযোগই হয় না, কিন্তু সেদিন কেন জানি তিনি এসেছিলেন। আমার বাবা তাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন। আমরা ভেবেছিলাম হয়তো এই সুযোগে আমরা আমাদের ভালোবাসার কথা দুজনের কাছেই বলতে পারবো, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। তাদের মধ্যে আবারও পুরনো বিবাদ শুরু হলো। আমরা দুজনেই অসহায়ভাবে তাকিয়ে রইলাম, কারণ জানতাম এই মুহূর্তে আমাদের ভালোবাসার কথা বলা মানে আগুনে ঘি ঢালা।
এই পারিবারিক কলহ আমাদের সম্পর্ককে আরও কঠিন করে তুলছিল। আমরা বুঝতে পারছিলাম শুধু আমাদের বাবা মাকে রাজি করালেই হবে না, তাদের মধ্যেকার দ্বন্দ্বটাও মেটাতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব? দুই ভাই যেন একে অপরের চরম শত্রু। তাদের রাগ অভিমান এত বছরের পুরনো যে তার সমাধান খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব মনে হচ্ছিল। আমাদের মনে হলো যেন আমরা এক গোলকধাঁধায় আটকে পড়েছি। আমরা ঠিক করলাম এই কঠিন পরিস্থিতিতে আমাদের আরও কৌশলী হতে হবে। সরাসরি বিরোধিতা না করে আমরা অন্য পথ খুঁজব। আমরা দুজনেই আমাদের পড়াশোনা আর ভবিষ্যতের প্রতি আরও মনোযোগ দিতে শুরু করলাম, যাতে বাবা মা আমাদের গুরুত্ব দেন। আমরা দেখাতে চাইছিলাম যে আমাদের ভালোবাসা কোনো ছেলে খেলা নয়, বরং এর পেছনে রয়েছে এক পরিমক্ষ চিন্তা আর দায়িত্ববোধ। আমরা বিশ্বাস করতাম একসময় হয়তো তারা আমাদের ভালোবাসার গভীরতাটা বুঝতে পারবেন। কিন্তু দিনের পর দিন যাচ্ছিল আর পরিস্থিতি আরও জটিল হচ্ছিল। অরিজিতের বাবা তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছিলেন। এই খবরটা আমাদের ওপর যেন একটা পাহাড়ের মতো চেপে বসল। আমাদের হাতে সময় খুব কম ছিল। আমাদের এমন কিছু করতে হবে যা তাদের দুজনের চোখ খুলে দেবে এবং তারা আমাদের ভালোবাসাকে বুঝতে বাধ্য হবেন। এই চিন্তা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একদিন আমরা দুজনেই একটা চরম সিদ্ধান্ত নিলাম। আমরা ঠিক করলাম যে আমরা বাড়ি থেকে চলে যাব। এটাই ছিল আমাদের শেষ আশ্রয়, আমাদের ভালোবাসার জন্য শেষ সংগ্রাম। আমরা জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ হবে এবং এর পরিণতি কী হবে তা আমরা জানতাম না, কিন্তু আর কোনো উপায়ই ছিল না। আমরা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করলাম যে যাই হোক না কেন আমরা একে অপরকে ছেড়ে যাব না। সেই দিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিন। আমরা খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সবার অজান্তে। আমাদের মনে ছিল ভয়, অনিশ্চয়তা, কিন্তু তার থেকেও বেশি ছিল একে অপরের প্রতি ভালোবাসা আর এক নতুন জীবনের স্বপ্ন। আমরা জানি না আমাদের এই সিদ্ধান্ত ঠিক ছিল কিনা, কিন্তু আমাদের ভালোবাসার জন্য এই ঝুঁকি নিতে আমরা প্রস্তুত ছিলাম। আমাদের সামনে ছিল এক অজানা পথ, আর সেই পথে পাড়ি দেওয়ার জন্য আমরা দুজনেই প্রস্তুত ছিলাম। বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা আমাদের জন্য যতটা সাহসী ছিল, ঠিক ততটাই কঠিন। আমরা খুব ভোরে বেরিয়ে পড়েছিলাম, তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। নদিয়াপুরী শহরের ঘুম ভাঙার আগেই আমরা যেন এক অনিশ্চিত যাত্রায় পা দিয়েছিলাম। আমাদের ছোট ব্যাগগুলোতে ছিল শুধু কয়েকটা দরকারি জামাকাপড় আর কিছু জরুরি কাগজপত্র। মনে ভয় ছিল, বুক কাঁপছিল, কিন্তু অরিজিতের হাতের উষ্ণ স্পর্শ আমাকে সাহস দিচ্ছিল। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, যেন এটাই আমাদের শেষ সুযোগ। প্রথমে আমরা একটা ট্রেনে করে শহর থেকে বেশ খানিকটা দূরে চলে গেলাম। যাত্রাপথে আমরা দুজনেই চুপচাপ ছিলাম। বাইরের দৃশ্যগুলো দ্রুত পাল্টে যাচ্ছিল, আর আমাদের মনের ভেতর চলছিল হাজারো চিন্তা। বাবা মা কি করছেন এখন? তারা কি আমাদের খুঁজছেন? আমাদের নিয়ে কি ভাবছেন? এই প্রশ্নগুলো আমাদের অস্থির করে তুলছিল। কিন্তু ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ আমরা জানতাম বাড়ি ফিরে গেলে আমাদের ভালোবাসা কখনো পরিণতি পাবে না।